আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আজকে আমি মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি। চ্যাপ্টারের নাম হচ্ছে ডাইরেক্ট অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিং। চ্যাপ্টারের নাম হচ্ছে ডাইরেক্ট অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিং। এই চ্যাপ্টারটি অনার্স থার্ড ইয়ারে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এবং এমকম ফাইনাল অ্যাডভান্সড কস্ট অ্যাকাউন্টিং এই দুই ক্লাসে আছে। তো সুতরাং এটা অনার্স থার্ড ইয়ার এবং মাস্টার্স উভয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। শুধু তাই না, এই চ্যাপ্টারটা অনেক জায়গায় পড়ানো হয়। এটা বিবিএতে পড়ানো হয়, এমবিএতে পড়ানো হয়, সিএতে পড়ানো হয়, আইসিএমএতে পড়ানো হয়। অর্থাৎ এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারটা আমরা সংজ্ঞা দিয়ে শুরু করব, এর বৈশিষ্ট্য দেখব এবং এর মধ্যে এই চ্যাপ্টার আসলে কি বলতে চেয়েছে বা এর অভ্যন্তরে কি আছে আমরা একটু আগে আলোচনা করে নিব। তারপরে আমরা ম্যাথ সলিউশনে যাব। দেখা যাক ডাইরেক্ট অ্যাবজর্পশন কস্টিং। ডাইরেক্ট কস্টিং বলতে কি বুঝি, অ্যাবজর্পশন কস্টিং বলতে কি বুঝি। তার আগে বলে নিই, আমি এই চ্যাপ্টারটা বাংলায় লিখতে পারবো না, এই জন্যেই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ বলা হচ্ছে এটা ইংরেজিতে লিখতে হবে, তাই আমি ইংরেজিতে লিখছি। এনিওয়ে, আমরা দেখি ডাইরেক্ট কস্টিং বা ভেরিয়েবল কস্টিং। ডাইরেক্ট কস্টিং আরেকটা নাম ভেরিয়েবল কস্টিং বলতে কি বুঝি। ডাইরেক্ট কস্টিং ইজ এ মেথড, এটা একটা পদ্ধতি। আমরা যাই করি না কেন সেটা একটা পদ্ধতি হিসেবে বিবেচনা করা হবে। When only the variable manufacturing cost are assigned to inventory and cost of goods sold, অর্থাৎ সমাপনী মজুত পণ্য এবং প্রারম্ভিক মজুত পণ্য, সাধারণত প্রারম্ভিক মজুত পণ্যের মূল্য দেওয়াই থাকে। সমাপনী মজুত পণ্যের মূল্যায়ন করার সময় এবং কস্ট অফ গুডস সোল্ড নির্ণয় করার সময়, আমি আবার বলছি, কস্ট অফ গুডস সোল্ড নির্ণয় করার জন্য এবং সমাপনী মজুত পণ্যের মূল্য নির্ধারণের জন্য আমরা শুধুমাত্র ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্টগুলোকে বিবেচনা করব, অর্থাৎ এখানে ফিক্সড কস্ট থাকবে না। Fixed manufacturing costs are viewed as a expense of the period in which they are incurred. এটাকে ফিক্সড ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সকে আমরা একটা পিরিয়ডের শেষে, অর্থাৎ যখন ঘটবে আমরা তখন দেখাবো, এটা উৎপাদন খরচের মধ্যে দেখাবো না। This method is not allowed for external financial statement. এই মেথডটা এক্সটার্নাল ফিনান্সিয়াল স্টেটমেন্টের জন্য ব্যবহার করা যায় না। একটা প্রতিষ্ঠান তার অভ্যন্তরীণ মেথড ব্যবহার করতে পারে, এটা বাইরে তারা সাবমিট করতে পারে না। বাট ক্যান বি ইউজড ইন্টারনালি, এটা অভ্যন্তরীণভাবে শুধু ব্যবহার করা যায়। এক্সটার্নাল ফিনান্সিয়াল স্টেটমেন্ট মাস্ট হ্যাভ ম্যানুফ্যাকচারিং কস্ট অ্যালাউড টু দ্য প্রোডাক্টস। এক্সটার্নাল ফিনান্সিয়াল স্টেটমেন্টে সকল ধরনের ফিনান্সিয়াল ম্যানুফ্যাকচারিং কস্ট থাকতে হবে। যেহেতু ডাইরেক্ট কস্টিং এ সকল ধরনের ম্যানুফ্যাকচারিং কস্ট থাকে না, তাই এটা এক্সটার্নালি ব্যবহার করা যায় না। অ্যাবজর্পশন কস্টিং। অ্যাবজর্পশন কস্টিং ইজ এ মেথড, এটা একটা পদ্ধতি ফর ক্যালকুলেটিং দ্য কস্ট অফ প্রোডাক্ট বাই টেকিং ইনডাইরেক্ট এক্সপেন্স বা ওভারহেড, এর মধ্যে ফিক্সড এক্সপেন্স বা ওভারহেড বোঝানো হচ্ছে, অর্থাৎ ফিক্সড এক্সপেন্স এন্ড ওভারহেড থাকবে, অ্যাজ ওয়েল অ্যাজ ডাইরেক্ট এক্সপেন্স, ডাইরেক্ট কস্ট। অর্থাৎ অ্যাবজর্পশন কস্টিং হচ্ছে একটা পদ্ধতি ফর ক্যালকুলেটিং দ্য কস্ট অফ প্রোডাক্ট বাই টেকিং ইনডাইরেক্ট এক্সপেন্স বা ওভারহেড, ফিক্সড এক্সপেন্স অবলিক ওভারহেড, অ্যাজ ওয়েল অ্যাজ ডাইরেক্ট কস্ট। অর্থাৎ ডাইরেক্ট কস্টের সাথে বা ডাইরেক্ট এক্সপেন্সের সাথে আমরা ইনডাইরেক্ট এক্সপেন্স বা ফিক্সড এক্সপেন্স যোগ করে আমরা পণ্যের মূল্য নির্ধারণ করব, কস্ট অফ গুডস সোল্ড নির্ণয় করব এবং সমাপনী মজুত পণ্য মূল্য নির্ধারণ করব। আমি আবার বলছি, অ্যাবজর্পশন কস্টিং এ আমরা যখন কস্ট অফ গুডস সোল্ডের মূল্য নির্ধারণ করব বা ইনভেন্টরির মূল্য নির্ধারণ করব, তখন ম্যানুফ্যাকচারিং কস্টের মধ্যে সকল ধরনের ম্যানুফ্যাকচারিং কস্ট নিব, ইনক্লুডিং ফিক্সড। ডাইরেক্ট কস্টিং এ ফিক্সড থাকবে না, অ্যাবজর্পশন কস্টিং এ ফিক্সড এক্সপেন্স সহ আমরা মূল্য নির্ধারণ করব। The absorption costing is sometimes called full or total costing. একে কখনো কখনো ফুল বা টোটাল কস্টিং বলা হয়। is a managerial accounting method. এটা একটা ধরনের ব্যবস্থাপকীয়
ব্যবস্থাপকীয় হিসাব পদ্ধতি ফর ক্যাপচারিং অল কস্ট অ্যাসোসিয়েটেড উইথ ম্যানুফ্যাকচারিং অফ এ পার্টিকুলার পিরিয়ড। এখানে ক্যাপচার করা হয়, এর অভ্যন্তরে নেওয়া হয় সকল ধরনের ম্যানুফ্যাকচারিং কস্ট যা একটা সময়ে একটা নির্ধারিত সময় সংঘটিত হয়। Absorption costing is required by generally accepted accounting principle. এটা অ্যাকাউন্টিং একটা নীতি। Absorption costing এই নীতি দ্বারা স্বীকৃত ফর এক্সটার্নাল রিপোর্টিং। আমরা যখন বাইরে কখন রিপোর্ট করব সেক্ষেত্রে গ্যাপ দ্বারা এটা স্বীকৃত। তাহলে এই হচ্ছে ডাইরেক্ট কস্টিং, এই হচ্ছে অ্যাবজর্পশন কস্টিং। এটা সংজ্ঞা। আমরা দেখি এই দুটো সংজ্ঞা বিশ্লেষণ করে আমরা কি পেলাম। আমরা দেখি ডাইরেক্ট কস্টিং হোয়াট উই গট আমরা কি পেলাম। ডাইরেক্ট কস্টিং ইট টেকস অনলি ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট ফর ক্যালকুলেটিং কস্ট অফ গুডস সোল্ড। আমরা যখন কস্ট অফ গুডস সোল্ডের মূল্য নির্ধারণ করছি, শুধুমাত্র ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্টগুলো নিচ্ছি। এখানে নিচ্ছি টেক্স অল ম্যানুফ্যাকচারিং কস্ট ইনক্লুডিং ফিক্সড ফর ক্যালকুলেটিং কস্ট অফ গুডস সোল্ড। অর্থাৎ কস্ট অফ গুডস সোল্ড এর জন্য আমরা শুধুমাত্র ভেরিয়েবল নিচ্ছি আর আমরা নিচ্ছি অল ম্যানুফ্যাকচারিং কস্ট। ইনভেন্টরি ইজ ভ্যালুড অন দ্য বেসিস অফ ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট। মজুদ পণ্যের মূল্য নির্ধারণ করব শুধুমাত্র ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্টের ভিত্তিতে। ইনভেন্টরি ইজ ভ্যালুড অন দ্য বেসিস অফ টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট। এখানে মজুদ পণ্যের মূল্য নির্ধারণ করব টোটাল ম্যানুফ্যাকচারিং কস্টের ভিত্তিতে, অর্থাৎ ভেরিয়েবলের সাথে ফিক্সডও থাকবে। ইট ইজ অলসো কল্ড ভেরিয়েবল আর মার্জিনাল কস্টিং। এর আরো দুইটা নাম আছে, একটা নাম ভেরিয়েবল কস্টিং, একটা মার্জিনাল কস্টিং। ইট ইজ অলসো কল্ড ফুল টোটাল কস্টিং। এর আরো দুইটা নাম আছে, একটা হচ্ছে ফুল কস্টিং, এটা টোটাল কস্টিং। ফিক্সড কস্ট ইজ কনসিডার্ড অ্যাজ পিরিয়ড কস্ট। এখানে ফিক্সড কস্টকে পিরিয়ড কস্ট হিসাবে কনসিডার করা হয়। ফিক্সড কস্টকে পিরিয়ড কস্ট হিসাবে কনসিডার করা হয়, অর্থাৎ যখন ঘটবে, যে বছর ঘটবে তখন আমরা দেখাবো, তার আগে দেখাবো না। ফিক্সড কস্ট ইজ কনসিডার্ড অ্যাজ ম্যানুফ্যাকচারিং কস্ট। এখানে ফিক্সড কস্টকে ম্যানুফ্যাকচারিং কস্টের অন্তর্ভুক্ত করে আমরা পণ্যের মূল্য অর্থাৎ কস্ট অফ গুডস সোল্ডের মূল্য এবং ইনভেন্টরির মূল্য নির্ধারণ করব। ইট ইজ ইউজড ইন্টারনালি। এটা শুধুমাত্র ইন্টারনালি ব্যবহার করা হয়। ইট ইজ ইউজড বোথ ইন্টারনালি অ্যান্ড এক্সটার্নালি। এটা অভ্যন্তরীণ এবং বহির্ভাবে বাইরেও এটা প্রয়োগ করা যায়। ইট ইজ নট অ্যাকসেপ্টেড বাই গ্যাপ। এটা গ্যাপ দ্বারা স্বীকৃত না। ইট ইজ অ্যাকসেপ্টেড বাই গ্যাপ। এটা গ্যাপ দ্বারা স্বীকৃত। তাই শিক্ষার্থীরা, এই তোমাদের সংজ্ঞা, এর কিছু বৈশিষ্ট্য, এই সংজ্ঞা কিছু বৈশিষ্ট্য, আর এখান থেকে কি কি পার্থক্য হবে আমি তোমাদের বের করে দিয়েছি। তোমরা সংজ্ঞা লেখার পাশাপাশি যদি বলা হয় হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডাইরেক্ট অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিং, তোমরা জাস্ট এটা লিখে দেবা, এই 6টা পার্থক্য। এর জন্য তোমাদের আলাদা কিছু পড়ার দরকার নেই। আর আমি এই পার্থক্যগুলো বের করেছি এই সংজ্ঞা থেকে। সংজ্ঞাকে বিশ্লেষণ করলেই এই পার্থক্যগুলো খুঁজে পাওয়া যায়। এর জন্য আলাদাভাবে কষ্ট করার দরকার নেই। তো শিক্ষার্থীরা, তোমরা জানতে পেরেছো ডাইরেক্ট কস্টিং কি, অ্যাবজর্পশন কস্টিং কি, এর বৈশিষ্ট্য কি এবং এর পার্থক্য কি। এই চ্যাপ্টার শেখার জন্য এতটুকুই যথেষ্ট। এখন আমি নেক্সট স্টেপে যাব, ডাইরেক্ট কস্টিং এর স্ট্রাকচার কি, অ্যাবজর্পশন কস্টিং এর স্ট্রাকচার কি এবং প্রবলেম কিভাবে সমাধান করতে হবে। শিক্ষার্থীরা, আমি এতক্ষণ ডাইরেক্ট অ্যাবজর্পশন কস্টিং নিয়ে যা বলেছি সেগুলো তত্ত্বকথা ছিল, সেটা বই লেখা ভাষা ছিল। এখন আমি আমার মতো করে বলবো কিভাবে তোমরা কোনো প্রবলেম সলভ করবা, কোন পথে আগাবা। আসো আমরা দেখি ডাইরেক্ট অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিং। আমার কাছে প্রশ্ন হচ্ছে, এর নামকরণের কারণটা বা এই নামের অর্থ কি আমরা জেনে নিই। আগে দেখি কস্টিং কোন পার্টস অফ স্পিচ। তোমরা নিশ্চয়ই ইংরেজিতে পার্টস অফ স্পিচ পড়েছো। পার্টস অফ স্পিচ 8 রকম ছিল। তোমরা জানো এটা কি ধরনের পার্টস অফ স্পিচ? যদি না জেনে থাকো আমি বলি, যদি
কোন ওয়ার্ডের শেষে আইএনজি যোগ থাকে এবং তার পূর্বে অন্য কোন ওয়ার্ড থাকে, তাহলে সেটা অবশ্যই নাউন। ওটা আসলে জিরান্ড, এটা নাউন। তাহলে কস্টিং একটা নাউন। এটা কি ধরনের কস্টিং? অ্যাবজর্পশন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কি ধরনের কস্টিং? ডাইরেক্ট, এটা অ্যাডজেক্টিভ। আমি যদি বলি she is a tall and beautiful girl, আমি যদি বলি she is a tall and beautiful girl, তাহলে এই গার্লটা হচ্ছে নাউন, সে হচ্ছে বিউটিফুল অ্যাডজেক্টিভ, সে হচ্ছে টল অ্যাডজেক্টিভ। সে একজন লম্বা এবং সুন্দরী মেয়ে, তাহলে মেয়েটা হচ্ছে নাউন, সে কেমন? সে সুন্দরী, সে লম্বা। তার মানে তার দুইটা গুণ আছে বা দুইটা বৈশিষ্ট্য আছে। সে দেখতে সুন্দর বলে তাকে সুন্দরী বলা হচ্ছে, সে লম্বা বলে তাকে লম্বা বলা হচ্ছে। তেমনি ভাবে নাউন কস্টিং হচ্ছে নাউন, এর দুটো বৈশিষ্ট্য আছে, একটা হচ্ছে অ্যাবজর্পশন, একটা ডাইরেক্ট। এটা যেমন দেখতে সুন্দর বলে সুন্দরী বলছি, লম্বা বলে লম্বা বলছি, তাহলে আমার জানা দরকার অ্যাবজর্পশন কি, ডাইরেক্ট কস্টিং, কস্টিং এর কি গুণ থাকলে তাকে আমি অ্যাবজর্পশন বলবো, কস্টিং এর কি গুণ থাকলে তাকে আমি ডাইরেক্ট বলবো। নিশ্চয়ই তার এমন কোনো গুণ আছে যার ফলে আমি তাকে অ্যাবজর্পশন বলবো, এমন কোনো গুণ আছে যার ফলে তাকে ডাইরেক্ট বলবো। এটি আলোচনা করার আগে আমরা জেনে নিই কস্টিং শব্দটা এসছে কস্ট থেকে। কস্ট হচ্ছে ব্যয়। ব্যয় কয় রকম আমরা দেখে নিই। কস্ট মানে হচ্ছে ব্যয় দুই রকম। প্রথমে হচ্ছে উৎপাদন খরচ, তারপরে মার্কেটিং বা সেলিং বা কমার্শিয়াল এক্সপেন্স। পণ্য আগে উৎপাদন করতে হবে না আগে বিক্রি করবা পরে উৎপাদন করবা? নিশ্চয়ই তা হবে না। আগে উৎপাদন করতে হবে তারপরে বিক্রি করতে হবে। তাহলে প্রথমে উৎপাদন খরচ, তারপরে মার্কেটিং খরচ বা সেলিং খরচ বা কমার্শিয়াল এক্সপেন্স। এবার আমরা দেখি উৎপাদন করতে কি কি খরচ হয়। পণ্য উৎপাদন করতে গেলে প্রথমে লাগবে ম্যাটেরিয়াল। তুমি নিজে কাজ করবে না, লাগবে লেবারকে মজুরি দিতে হবে। তুমি কখনো রাস্তায় কাজ করবে না, কারখানায় কাজ করবে, কারখানা খরচ আছে। এবার এই খরচগুলোকে আমরা দুই ভাগে ভাগ করেছি, একটা ফিক্সড, একটা ভেরিয়েবল। ম্যাটেরিয়াল অলওয়েজ ভেরিয়েবল মানে পরিবর্তনশীল, অর্থাৎ উৎপাদন বেশি হলে বেশি খরচ হবে, কম হলে কম খরচ হবে, না হলে না হবে, তাকে বলা হয় ভেরিয়েবল। ধরো তোমার একটা জুস ফ্যাক্টরি আছে, ম্যাঙ্গো জুস ফ্যাক্টরি। 100 বোতল জুস তৈরি করতে যে পরিমাণ ম্যাঙ্গো লাগবে নিশ্চয়ই 200 বোতলে বেশি লাগবে, 50 বোতলে নিশ্চয় কম লাগবে। তার মানে উৎপাদনের সাথে সাথে এটা ভ্যারি করছে, পরিবর্তন হচ্ছে। বেশি উৎপাদন হলে বেশি খরচ, কম হলে কম খরচ, না হলে নাই। তাই জন্য এটা ভেরিয়েবল। লেবার বা ওয়েজেস এটা ভেরিয়েবল। আমরা জানি 100 বোতলে যে পরিমাণ শ্রম দিতে হবে 200 বোতলে নিশ্চয় বেশি দিতে হবে, 50 বোতলে নিশ্চয় কম দিতে হবে, এটাও ভেরিয়েবল। কারখানা খরচের কিছু অংশ ফিক্সড, কিছু অংশ ভেরিয়েবল। যেমন কারখানা ভাড়া উৎপাদন হোক বা না হোক, ফ্যাক্টরি মালিককে তুমি যেই ব্যক্তির কাছ থেকে বাড়িটা ভাড়া নিয়ে ফ্যাক্টরি করেছো, ওই বাড়ি ভাড়া উৎপাদন হোক আর না হোক প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ দিতে হবে। উৎপাদন বেশি হলেও যা দিতে হবে, কম হলেও তাই দিতে হবে, না হলেও তাই দিতে হবে। তার মানে কারখানা খরচের একটা অংশ ফিক্সড আর একটা অংশ ভেরিয়েবল। কারখানা বিদ্যুৎ খরচ, ফ্যাক্টরি চললে বিদ্যুৎ খরচ হবে, না চললে হবে না, তাই এটা ভেরিয়েবল।
মার্কেটিং এবং অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স বা সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স বা কমার্শিয়াল এক্সপেন্স, একই এক্সপেন্স, নাম তিনটা। প্রশ্নে যেটা ব্যবহার করা থাকবে আমরা সেটাই ব্যবহার করব। এই খরচকে দুই ভাগে ভাগ করেছি, একটা ভেরিয়েবল, একটা ফিক্সড। যেমন ম্যানেজারের বেতন, বিক্রি হোক আর না হোক ম্যানেজারের বেতন প্রতি মাসে দিতেই হবে, ফিক্সড। সেলসম্যান কমিশন, বিক্রি হলে কমিশন দিবে, না হলে দিবে না, এটা ভেরিয়েবল। এটা আরো খরচ আছে, আমি ছোট্ট ছোট উদাহরণ দিয়ে একটু বুঝিয়ে দিলাম। তাহলে আমি আবার বলছি, খরচ দুই রকম। প্রথমে উৎপাদন খরচ, তারপরে বিক্রয় এবং প্রশাসনিক খরচ। উৎপাদন খরচকে তিন ভাগে ভাগ করা হয়েছে, ম্যাটেরিয়াল, লেবার, ফ্যাক্টরি ওভারহেড। এগুলোকে আবার ক্লাসিফাই করা হয়েছে ভেরিয়েবল এবং ফিক্সডের মাধ্যমে। এটা ভেরিয়েবল, ফ্যাক্টরি ওভারহেডের একটা অংশ ভেরিয়েবল, একটা ফিক্সড। মার্কেটিং অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স একটা ভেরিয়েবল, একটা ফিক্সড। তাহলে আমি সমস্ত খরচকে দুই ভাগে ভাগ করতে পারি, ভেরিয়েবল এবং ফিক্সড। তাহলে পণ্য উৎপাদন থেকে শুরু করে বিক্রয় বা বন্টন পর্যন্ত যে খরচ আছে সেই খরচগুলোকে দুই ভাগে ভাগ করা যায়, একটা ভেরিয়েবল, একটা ফিক্সড। এবার আসো আমরা কস্টিং হচ্ছে ব্যয় হিসাব, কস্টিং মানে হচ্ছে ব্যয় হিসাব। এই ব্যয় হিসাব আমরা কেন করব? আমরা আন্দাজে নিশ্চয় করব না, নিশ্চয় কারণ আছে। আমরা একটা ব্যয় হিসাব নির্ণয় করে আমরা তার বিক্রয় মূল্য ঠিক করব, করে দেখব যে বাজারে লাভজনক ভাবে এটা বিক্রয় করা যায় কিনা। যদি যায় তাহলে আমরা পণ্য উৎপাদন করে বিক্রি করব, না হলে করব না। তাহলে ব্যয় হিসাব করব আয় জানার জন্য, লাভ জানার জন্য, ইনকাম জানার জন্য। ব্যয় হিসাব এটা কেন নির্ণয় করবে? ইনকাম জানার জন্য, ইনকাম হবে কিনা। কিভাবে ইনকাম জানবে? সেলস থেকে কস্ট বাদে ইনকাম জানবে, এটা ইনকাম স্টেটমেন্টের সাহায্যে। তার মানে এই চ্যাপ্টারে আমরা ইনকাম স্টেটমেন্ট তৈরি করব। এই ইনকাম স্টেটমেন্টে সেলস থেকে কস্ট বাদে ইনকাম জানবো, এটা হচ্ছে আমাদের কাজ। এই চ্যাপ্টারে একমাত্র এবং প্রধান কাজ ইনকাম জানা। কিভাবে ইনকাম জানবো? সেলস থেকে কস্ট বাদ দিব এবং সেটা উপস্থাপন করব ইনকাম স্টেটমেন্টের সাহায্যে। তাহলে ইনকাম স্টেটমেন্ট করতে গিয়ে আমি এমন ভাবে রিপ্রেজেন্ট করব, এমন ভাবে উপস্থাপন করব যেন মনে হয় বা যেন দেখাতে পারি, এইভাবে উপস্থাপন করলে এর নাম অ্যাবজর্পশন কস্টিং, আর এইভাবে উপস্থাপন করলে এর নাম ডাইরেক্ট কস্টিং। তাহলে আমার উপস্থাপনের উপর নির্ভর করছে, খরচগুলো উপস্থাপনের উপর নির্ভর করছে এটা ডাইরেক্ট কস্টিং নাকি অ্যাবজর্পশন কস্টিং। অর্থাৎ আমার উপস্থাপন কৌশলী আমাকে বলে দিবে এটা ডাইরেক্ট কস্টিং নাকি অ্যাবজর্পশন কস্টিং। আমি বলেছি চ্যাপ্টার আমার প্রধান কাজ হচ্ছে সেলস থেকে কস্ট বাদ দিব। ডাইরেক্ট কস্টিং, সেলস থেকে আমরা কস্ট বাদ দিব। কস্ট বাদ দিতে গিয়ে যদি আগে ভেরিয়েবল গুলো বাদ দিই এবং পরে ফিক্সড বাদ দিই, সেলস থেকে আমি আবার বলছি এই চ্যাপ্টারে আমাদের প্রধান কাজ হচ্ছে ইনকাম স্টেটমেন্ট তৈরি করব। ইনকাম স্টেটমেন্টে সেলস থেকে কস্ট বাদ দিয়ে নিট ইনকাম বের করব। আর কস্ট উপস্থাপন করতে গিয়ে, কস্ট দেখাতে গিয়ে এমন ভাবে দেখাবো যেন প্রমাণ হয় এটা ডাইরেক্ট কস্টিং, আবার এমন ভাবে দেখাবো যেন প্রমাণ হয় এটা অ্যাবজর্পশন কস্টিং। আমি আবার বলেছি আমি কস্টকে দুই ভাগে ভাগ করে নিয়েছি, একটা ভেরিয়েবল আর একটা ফিক্সড। এবং ডাইরেক্ট কস্টিং এর নাম বলেছিলাম, আমি বর্ণনা করার সময় বলেছিলাম ডাইরেক্ট কস্টিং আরেকটা নাম হচ্ছে ভেরিয়েবল কস্টিং। অ্যাবজর্পশন কস্টিং এর আরেকটা নাম বলেছিলাম ফুল বা টোটাল কস্টিং। তাহলে আমি যখন সেলস থেকে কস্ট বাদ দিতে গিয়ে আগে ভেরিয়েবল কস্টগুলো বাদ দেবো, তারপরে ফিক্স বাদ দেবো, দিয়ে যদি ইনকাম বের করি তার নাম হচ্ছে ডাইরেক্ট কস্টিং। কেননা আমি ডাইরেক্ট বা ভেরিয়েবলকে প্রাধান্য দিয়েছি, আগে ভেরিয়েবল গুলো বাদ দিয়েছি।
ভেরিয়েবলকে অগ্রাধিকার দিয়ে এই স্টেটমেন্ট তৈরি করেছি বলে এর নাম ভেরিয়েবল কস্টিং বা ডাইরেক্ট কস্টিং। তেমনই ভাবে সেলস থেকে আগে আমরা ম্যানুফ্যাকচারিং কস্ট বাদ দিব, পুরা ম্যানুফ্যাকচারিং কস্ট বাদ দিব। তারপর বাদ দিব মার্কেটিং এন্ড অ্যাডমিনিস্ট্রেশন। তারপর যে নিট ইনকাম পাবো তার নাম হচ্ছে অ্যাবজর্পশন কস্টিং বা ফুল কস্টিং বা টোটাল কস্টিং। আমি বলেছিলাম অ্যাবজর্পশন কস্টিং এর আরেকটা নাম হচ্ছে ফুল কস্টিং বা টোটাল কস্টিং। ডাইরেক্ট কস্টিং এ যখন আমি বাদ দিচ্ছিলাম আগে ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে আগে ভেরিয়েবলগুলো বাদ দিচ্ছিলাম, ফিক্সডটা পরে গিয়ে বাদ দিচ্ছিলাম, তার মানে এখানে শুধু ভেরিয়েবলকে প্রাধান্য দিয়েছিলাম। আর অ্যাবজর্পশন কস্টিং এ শুধু ভেরিয়েবল না, ভেরিয়েবলের সাথে ফিক্সড এটা যোগ করে আমরা বাদ দিব, তার মানে এখানে পুরো খরচ দেখাচ্ছি। এই জন্য আরেকটা নাম ফুল কস্টিং বা টোটাল কস্টিং। অর্থাৎ অ্যাবজর্পশন কস্টিং এ সেলস থেকে আগে পুরো ম্যানুফ্যাকচারিং কস্ট বাদ দেব, তারপরে পুরা মার্কেটিং এর অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স বাদ দেব, যে নিট ইনকাম পাবো তাহলে তাকে বলা হবে অ্যাবজর্পশন কস্টিং। অর্থাৎ অ্যাবজর্পশন কস্টিং এ আমরা ফুল কস্টিং কে ফুল ম্যানুফ্যাকচারিং কস্ট বাদ দিয়েছি, এই জন্য আরেকটা নাম ফুল কস্টিং বা টোটাল কস্টিং। এই শিক্ষার্থীরা নিশ্চয়ই বুঝতে পেরেছো ডাইরেক্ট কস্টিং আর অ্যাবজর্পশন কস্টিং কি। আমরা এখন ছকের সাহায্যে এই খরচগুলো উপস্থাপন করব, এটা ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা উপস্থাপন করব। আজকে এতটুকুই। আমি আজকে যা বলেছি তা অবশ্যই স্টাডি করবে যেন কালকে তোমাদের জন্য পরবর্তী ক্লাসে তোমাদের জন্য বুঝতে সহজ হয়, খুব সহজভাবে তোমরা অঙ্কগুলো বুঝতে পারো, আর আমি সহজভাবে উপস্থাপনের চেষ্টা করব। আজকের মতো আল্লাহ হাফেজ, ভালো থাকো।